আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। স্কিস অবহেলা বাড়ছে বিপদ। স্কিপ সচেতনতার অভাবে ভয়াবহ পরিণতি। সম্মানিত প্রিয় শ্রোতাী, এমন একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আমাদের এই বিশেষ আয়োজন আর টিভি নিউজ বাংলায়। প্রিয় শ্রোতাী, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি আপনাদের সাথে সাংবাদিক রাশিদ হুসাইন, সিনিয়র রিপোর্টার ফেজ দ্য পিপল। আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের মেহমান হিসেবে আছেন কুমিল্লা মেডিকেল কলেজের প্রথম বর্ষ শিক্ষার্থী মাহতাব আরাফকে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মাহতাব আরাফ। এবছর কুমিল্লা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে আমাদের আরেকজন প্রিয় ভাজন আছেন, যিনি সব সময়ের মতে আমরা দেখেছি যে স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছেন প্রতিনিয়ত মানুষের সেবায় নিজেকে যিনি নিবেদিত করেছেন, আমাদের প্রিয় সহযোগী নজির আহমেদ নোবেল, মেডিকেল কলেজ স্টুডেন্ট পঞ্চম বর্ষ। নজির আহমেদ নোবেলকে তার পরিচয় দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি নজির আহমেদ নোবেল, মেডিকেল পঞ্চম বর্ষে। আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা আয়োজন করার জন্য রাশেদ ভাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতাী, আপনারা যারা আছেন, সরাসরি যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন দেশ এবং দেশান্তরের বাইরে, সবাইকে আর টিভি নিউজ বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। আজকে একটি বিশেষ টক শো আমরা আয়োজন করেছি, যেটি আমরা সমাজে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি স্কেবিস এর অবহেলায় বাড়ছে বিপদ। সচেতনতার অভাবে এটি পরিণতি এবং ভয়াবহ ভয়ঙ্কর রূপে দেখা যাচ্ছে। সেই বিষয়ের আলোকে আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে আমরা ইতিমধ্যে দুইজন মেডিকেল স্টুডেন্টকে আমরা আমন্ত্রণ করেছি, যারা এই বিষয়ের প্রতি যাদের অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে। সেই বিষয়গুলোকে আপনাদেরকে সচেতন করার জন্য আমরা আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি আপনাদের এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি আপনারা কমেন্ট করতে পারেন। আপনাদের কমেন্ট নিয়ে চলে যাব আমি আমাদের অতিথি মহোদয়দের কাছে। আমি সর্বপ্রথমে চলে যাচ্ছি নজির আহমেদ নোবেল ভাইয়ের কাছে। প্রিয় ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করার জন্য এবং আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় ভাই, আমরা আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। আজকে আলোচ্য বিষয় আকারে আমরা আপনাকে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটি হচ্ছে স্কেবিস আসলে কি? এটা অনেকেই কিন্তু আমরা জানি না, অনেকেই উচ্চারণটা আমরা করতে পারি না। এই বিষয়টা যদি আমাদেরকে একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন। স্কেবিস হচ্ছে একটি চর্মরোগ, মানে হচ্ছে আমাদের শরীরের চামড়াতে হয়ে থাকে। বেসিক্যালি চর্মজনিত রোগ। এটা হচ্ছে একটা পরজীবী, যার নাম হচ্ছে সার্কোটেপস স্কেবিস হুমিনিস নামক একটা পরজীবী মাধ্যমে হয়ে থাকে। এই পরজীবীটা হচ্ছে কি করে, আমাদের চামড়ার ভিতরে বসবাস করে, ডিম পারে। এটা হচ্ছে আমাদের মানে স্কেবিস বলতে এজ এ হোল বলতে আর কি, যেটা পরজীবী, যেটা আমাদের শরীরে বসবাস করে এবং চামড়ার ভিতরে বসে থেকে ডিম। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের নজির আহমেদ নোবেল ভাই, খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন আসলে এটা কি। আমি চলে যাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠান আরেকজন অতিথি আমাদের মাঝে আছেন, আমাদের কুমিল্লা মেডিকেল কলেজের প্রথম বর্ষের স্টুডেন্ট আমি মাহতাবের কাছে চলে যাচ্ছি, মাহতাব আরাফের কাছে চলে যাচ্ছি একটি প্রশ্ন নিয়ে। সেটি হচ্ছে এই যে স্কেবিস কি, সেটা আমাদের অতিথিবৃন্দ আমাদের নজির আহমেদ নোবেল কিন্তু আমাদেরকে ইতিমধ্যে বলেছেন। এটি আসলে কি ধরনের চর্মরোগ, যদি একটু আমাদেরকে বলতেন। জি, এটি আসলে মূলত পরজীবী সংক্রমণজনিত চর্মরোগ, মানে সার্কোপটিস স্কেবি যেটা, ওইটা হলো অতি ক্ষুদ্র একটি পরজীবী। এটা আমাদের নরমালি ত্বকের ভিতরে সুরঙ্গ খুঁড়ে এবং সুরঙ্গ খুঁড়ে এটার ওই যে ডিম পারে মাইস বলগুলারে, এই ডিমগুলা যখন পরিপক্ক হয় তখন এগুলা আরো এরকম বংশবৃদ্ধি করে, আর তার ফলে আমাদের চুলকানিটা হয়। মানে এটা মূলত হইলো একটা পরজীবী সংক্রমণজনিত চর্মরোগ।
আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাচ্ছি, এটি আসলে কিভাবে ছড়ায়, এটি সংক্রমণটা কিভাবে বৃদ্ধি হয়? জি জি, এটি সাধারণত যদি কোনো স্কেবিস আক্রান্ত রোগীর ত্বকে সম্পর্কিত সাথে কেউ আসে, সাধারণত ওইভাবে ছড়ায়। আর যদি তার বিভিন্ন কাপড়, বিছানার চাদর এসব কিছু ব্যবহার করলে ছড়ায়। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে একটা বিষয় জানতে পারছি, এটি কি এবং এটি কি ধরনের রোগ এবং কিভাবে এটি ছড়ায়, এই বিষয়টি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের এই প্রোগ্রামের আমাদের আলোচক নজির আহমেদ নোবেল ভাইয়ের কাছে। নোবেল ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই যে স্কেবিস আমরা যেটা আপনারা বিশ্লেষণ করতেছেন বা যেটা আমরা শুনতে পাচ্ছি, আমাদের দর্শকবৃন্দ শুনতে পাচ্ছে, এদের প্রধান লক্ষণগুলো কি কি যদি একটু বলতেন। স্কেবিসের বেসিক্যালি লক্ষণগুলো হচ্ছে অনেকগুলো লক্ষণ আছে। এর মধ্যে হচ্ছে সবচেয়ে প্রথম এবং প্রধান লক্ষণ, আমাদের শরীরে এমনি অ্যালার্জির জন্য চুলকানি হইতে পারে, র্যাশ হতে পারে, কিন্তু স্কেবিসের সংক্রমণ হইলে আমরা কিভাবে বুঝবো যে স্কেবিস হয়েছে? দেখবো যে রাতে 2টা, রাতে 3টা, আমরা মানে পুরো মানে বিশেষ করে রাতে, দিনে তো চুলকাবে কিন্তু বিশেষ করে রাতে প্রচুর চুলকাবে, রাত 2টা 3টা, মানে হচ্ছে এমন চুলকাবে যে না পারবো ঘুমাইতে, না পারবো খাইতে, না পারবো বসে থাকতে। এরকম চুলকানো হইতে পারে, এর থেকে কম হইতে পারে। তাছাড়াও চুলকানি ছাড়া আরো লক্ষণ থাকবে হচ্ছে আমার গায়ে পুষ্কুড়ি থাকবে, মানে লাল লাল, যেটাকে আমরা ইংরেজিতে বলি র্যাশ। লাল লাল ছোট ছোট পুষ্কুড়ি থাকবে। এরপর হচ্ছে যেহেতু এটা একটা পরজীবী, পরজীবী জনিত রোগ, পরজীবী তো হাঁটাচলা করে, তো এটা হাঁটাচলা করার কারণে আমাদের গায়ে রেখা রেখা, মানে হচ্ছে চামড়ার মধ্যে রেখা রেখা দাগ টানানো থাকবে আর কি। আর আরেকটা জিনিস থাকতে পারে এখানে, যেহেতু পরজীবী জনিত আক্রমণ, ক্ষত থাকতে পারে। কিন্তু আমরা স্কেবিসের ক্ষেত্রে মানে ডায়াগনোসিস করার জন্য যে এটা স্কেবিস, আমরা বেসিক্যালি হচ্ছে এটা জিজ্ঞাসা করি যে হচ্ছে আপনার চুলকায় কখন। রাতের বেলা বেশি আপনার চুলকাবে, মানে প্রচুর পরিমাণ চুলকাবে। আর শুধু হচ্ছে আপনার একা চুলকাবে না, আপনার ফ্যামিলির ম্যাক্সিমাম সদস্যরই হচ্ছে একই ধরনের চুলকানি থাকবে আর কি। নর্মালি হচ্ছে স্কেবিসের বেসিক্যালি লক্ষণগুলো হচ্ছে, বলতে গেলে একটাই লক্ষণ দেখে আমরা ডায়াগনোসিস করি, সেটা হচ্ছে রাতের বেলা বেশি করে চুলকানো আর ফ্যামিলির অন্যান্য সদস্যরা আক্রান্ত থাকবে। জি, নজির আহমেদকে। এটা বৃদ্ধি কিভাবে হয় এবং এই লক্ষণগুলো কিভাবে আমরা বুঝতে পারবো সাধারণত, সে বিষয়গুলোকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আচ্ছা, এই যে রোগটি স্কেবিস, এটা বেশিরভাগ কারা আক্রান্ত হয়, যদি একটু নজির আহমেদ নোবেল ভাই যদি একটু আমাদেরকে বেশিটা বলতেন। এই যে রোগটির কথা আপনি বলছেন, এটি কোন বয়সী অথবা মানে কেমন মানুষ এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে? স্কেবিস যেহেতু মানে চামড়ার রোগ, চর্মরোগ, তো বেসিক্যালি হচ্ছে একেবারে যে শিশুর বয়স 1 বছর, যে শিশুর বয়স 6 মাস, সেও আক্রান্ত হতে পারে। আবার যে মানুষের বয়স 60 বছর, উনিও আক্রান্ত হতে পারে। কিন্তু বেসিক্যালি ছোট শিশুরা বেশি আক্রান্ত হয়। যারা হচ্ছে আপনার, আমরা হোস্টেলে থাকি, মাদ্রাসার বোর্ডিং এ থাকি, মানে এরপর যৌথ ফ্যামিলি যেতে যারা থাকে, ওরা বেসিক্যালি বেশি আক্রান্ত হইতে পারে। কারণ অলরেডি হচ্ছে আরাম আলোচনা করলো যে এটা হচ্ছে ছড়ায় হচ্ছে কাপড়ের মাধ্যমে, একই ধরনের তোয়ালে ব্যবহারের মাধ্যমে। তো যারা হোস্টেলে থাকে, বোর্ডিং এ থাকে, ওরা দেখা যাচ্ছে একই বিছানায় ঘুমায় অনেক সময়। এরপর হচ্ছে একই বিছানা, একই তোয়ালে ইউজ করে। তো এই জন্য হচ্ছে এগুলো বেসিক্যালি যারা হচ্ছে কোনো নির্দিষ্ট এজ বলতে গেলে নাই, বাট ধরেন হচ্ছে যারা বোর্ডিং এ থাকে, হোস্টেলে থাকে, বা যৌথ ফ্যামিলিতে থাকে, একই বিছানা, একই চাদর, এরপর হচ্ছে একজনের জামা অন্যজন গায়ে দেয়া, যেটা আমরা দেখে থাকি, বা হচ্ছে একজনের কাঁথা আরেকজন ব্যবহার করা। তো শেয়ারিং জিনিসটা যারা বেশি করে, এগুলো বেসিক্যালি আমাদের হোস্টেল, কলেজ, বোর্ডিং, এখানে বেশি হয়ে থাকে। এই জন্য হচ্ছে এরা বেশিরভাগ আক্রান্ত হয়ে থাকে আর কি। যাক, অসংখ্য ধন্যবাদ নজির আহমেদ নোবেল ভাই আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলার জন্য। আমরা জানি বিশেষ করে আমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা ইউনিভার্সিটি হোস্টেলে থাকতে হয়, মেসে থাকতে হয়, সে বিষয়গুলো আপনি উপস্থাপন করার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা সবাই সচেতন হওয়া উচিত, নিজেও সচেতন হব, অন্যকে সচেতন হওয়ার জন্য আহ্বান করব। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠানের আলোচক যারা মোহাম্মদ মাহতাব আরাফ ভাইয়ের কাছে ছোট্ট একটি প্রশ্ন নিয়ে। আমরা স্কেবিস কি সংক্রমণ, না স্কেবিস কতদিনে ভালো হয়, যদি একটু আমাদেরকে বলতেন।
হ্যাঁ, এখন তো আমরা আলোচনা করলাম স্ক্যাবিস মানে মূলত সংক্রামকই, কারণ এটা আপনার এই যে হিউম্যান টাচের কারণে বেশিরভাগ হয়। আর ওই যে যারা আক্রান্ত তাদের যদি আমরা কাপড় বা বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করি ওগুলোর মাধ্যমে ওগুলো আমাদের প্রতি ছড়ায় যায়। এখন আমরা জি চিকিৎসার আগে বলে রাখা ভালো, আমরা মূলত এগুলো অনেক সময় ইগনোর করি, প্রথম প্রথম ভাবি যে র্যাশ হয়েছে এগুলো আবার কমে যাবে, কিন্তু আসলে যে এগুলা কিন্তু অনেক তীব্রতর জিনিস। আর এগুলা একবার ছড়াই গেলে ধরেন আপনার পরিবারের ক্ষেত্রে এটা অনেক মারাত্মক একটা জিনিস, কারণ পরিবার যদি আমরা একজন হয়ে দেখি আমরা এটা খুব সহজে আরেকজনের মাধ্যমে ছড়াই যেতে পারে। বাট এটা চিকিৎসা যদি ডাক্তারকে চান তাহলে 1-2 সপ্তাহের মধ্যে চিকিৎসা নিলে সেটা উপশম হয়, কিন্তু এর পরবর্তীতেও চুলকানিটা কিছুদিন থাকা যেতে পারে, কিন্তু কয়েকদিন পরে এটা সম্পূর্ণ চুলকানিটা চলে যাবে। মানে নর্মালি 1-2 সপ্তাহের মধ্যে এটা উপশম সম্ভব। দেখ, তার মানে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, এটা হচ্ছে সচেতনতার মাধ্যমে এটা সংক্রমণ অতি দ্রুত এটা থেকে মুক্তি পাওয়া যায়। আমরা যেটা বুঝতে পারছি আপনার কথা অনুযায়ী। আচ্ছা, স্কেবিস হলো কি ধরনের চিকিৎসা নিলে ভালো হয়? মানে এই যে যেটা হয়ে গিয়েছে, একটা হচ্ছে হওয়ার আগে আমরা সচেতনতা, যেটা আপনারা বলছেন, এই পোশাক অথবা এইভাবে যে এইভাবে এই করণীয় গুলো আপনারা উপস্থাপন করেছেন। আসলে এটা যদি হয়ে যায় তো কি কেমন চিকিৎসা নিলে বা চিকিৎসার কাছে যাওয়া উচিত কিনা, না আপনার বাসায় থেকে আপনার পয় পরিষ্কার থাকলে হয়? যদি এই বিষয়টা একটু আমাদের ক্লিয়ার করতেন। না, যদি আপনার এই রোগটা একবার হয়ে যায় তাহলে বাসায় থেকে তো আর আপনি নিজের চিকিৎসা নিজে করার মতো রোগ এটা না। তো আপনার সবার আগে একটা চর্ম বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের কাছে যাইতে হবে। তো তারা স্কিবিস মারার ওষুধ আছে, যেমন প্যারামেথ্রিন ক্রিম আছে, মূলত প্যারামেথ্রিন ক্রিমটাই তারা বেশি দেয়, অথবা মাঝে মাঝে অ্যান্টি হিস্টামিন দেয়, বা প্রয়োজন যদি অধিক প্রয়োজন হয় ওই ক্ষেত্রে তারা অ্যান্টিবায়োটিক দেয়। অতিরিক্ত প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক সাধারণত দেওয়া হয় না। এমনি মেইন ওষুধটা যেটা হলো ওইটা হলো পারমেথ্রিন ক্রিম। আর সর্বপ্রথম আপনার কাছে যাইতে হবে একটা ডার্মাটোলজিস্টের কাছে। জি, অসংখ্য ধন্যবাদ মাহতাব আরাফ ভাই, আপনার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোচক জনাব মোহাম্মদ নজির নোবেলের কাছে। আচ্ছা, আমি প্রিয় ভাইয়ের কাছে যে প্রশ্ন রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, কারা এই স্কেবিসে বেশি আক্রমণ হয় এবং যারা ঘনবসতিপূর্ণ বা পরিচ্ছন্নবিহীন পরিবেশে থাকে, শিশু, বৃদ্ধ এবং রোগ প্রতিরোধক্ষম, এই যে যে বিষয়টা, এটা কি মানে আপনার ঘনবসতি বা পরিচ্ছন্নতার অভাবে বা ঘনবসতির কারণে অথবা এই রোগটা দেখা দিতে পারে? এ বিষয়ে আপনার মতামত কি? যারা হচ্ছে ঘনবসতি, এই যে হোস্টেলে বা হচ্ছে মেসে, এখানে হচ্ছে আমরা দেখা যায় একটা ছোট রুম, রুম হচ্ছে 3 জনের, আমরা থাকি 30 জন। ঘনবসতি ওয়ান অফ দ্য ফ্যাক্টর যে হচ্ছে এই রোগ হওয়ার জন্য। এরপর হচ্ছে যেহেতু স্কিনের রোগ, ঘনবসতি একটা ফ্যাক্টর, পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ফ্যাক্টর। এরপর হচ্ছে শিশুদের, যারা হচ্ছে একেবারে বাচ্চা, চাইল্ড আর কি, ওদের মানে স্কিনটা হচ্ছে অনেক সফট থাকে। আর হচ্ছে সফট থাকার কারণে ত্বকটা হচ্ছে অনেক সংবেদনশীল থাকে, সেন্সিটিভ থাকে, এই জন্য হচ্ছে শিশুরা অনেক ক্ষেত্রে বেশি আক্রান্ত হইতে পারে। আর আর পরিষ্কার আরেকটি বিষয় পরিচ্ছন্নতা আপনার, একটা আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে স্কিবিস শরীরের পরিবারের যদি একজনের এই রোগটি দেখা যায়, অন্যদের কি করা উচিত, বা একজন থেকে এটা বৃদ্ধি হতে পারে কিনা, অথবা আপনার ওই যারা পরিবার যারা রয়েছে বা বাসায় যারা রয়েছে অথবা মেসে যারা রয়েছে অথবা শোভাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদের এমত অবস্থা কি করণীয় বা কি করা উচিত বলে আপনি মনে করেন? যদি আমার ফ্যামিলির কেউ একজন আক্রান্ত হয়, তাহলে হচ্ছে সবাইকে ট্রিটমেন্ট নিতে হবে। এটা হচ্ছে আমাদের মানে আমি এলাকায় মোটামুটি যখন যাই, এখনো তো ডাক্তার হই নাই, বাট মানুষ তো মনে করে আমরা ডাক্তার হয়ে গেছি। মানুষ, আমি মোটামুটি বন্যার পরে দেখলাম যে হচ্ছে সবাই হচ্ছে মোটামুটি এসকেবিসে আক্রান্ত। আমরা যখন একজনকে বলি যে আপনি অমুক ডাক্তার দেখান, অমুক ডাক্তারের ট্রিটমেন্টটা নেন, তো দেখা যাচ্ছে ডাক্তার বলে আপনার পুরো ফ্যামিলি ট্রিটমেন্ট নিবেন, কিন্তু আমরা করি কি, চিন্তা করি আমার তো অনেক টাকা বেশি খরচ হবে, আমি একজনের ট্রিটমেন্ট নিই যেহেতু, আর বাকিদেরকে ট্রিটমেন্ট নেই না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল এসকেবিস এর জন্য। কারণ এসকেবিস এর ওয়ান অফ দ্য কমপ্লিকেশন হচ্ছে কিডনি ফেলিয়ার, মানে কিডনির সমস্যা হইতে পারে। তো এসকেবিস একজন আক্রান্ত হইলে আমার পুরো ফ্যামিলি আক্রান্ত হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, যখন একজন মানুষ এসকেবিস আক্রান্ত হবে তখন তার বিছানার চাদর, তার জামা কাপড়, এগুলো হচ্ছে আমরা ইউজ করব না। আর হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে এসকেবিস এর সবচেয়ে বড় ট্রিটমেন্ট। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে আরো একটি ছোট্ট একটি প্রশ্ন করতে চাচ্ছি। আচ্ছা, এটি তো হসপিটালে গেলে, হসপিটালে একজনের শনাক্ত করার পর অন্যরা হসপিটালে প্রবেশ করলে তারা বুঝতে পারে তারা স্কেবিস আক্রমণ। এছাড়াও কি
এটার সাধারণ কোনো লক্ষণ আছে কিনা। স্বাভাবিকভাবে ধরেন আমি ফর এক্সাম্পল আমি বলি আমার স্কেবিস রয়েছে। এখন আমার পরিবারের আমি হসপিটালে বা ডক্টরের সহায়তা নিয়ে নিজেকে পরিবর্তন বা চিকিৎসা নিয়েছি, আমার পরিবার নেয়নি। এখন তাদের মধ্যে এই রোগটি বৃদ্ধি আছে কিনা বা তাদের শরীরে আছে কিনা, এটার এমন কোনো লক্ষণ আছে কিনা যে লক্ষণে আমরা বুঝতে পারবো ওই ব্যক্তি আমার পরিবারের অন্য ব্যক্তিরাও স্কেবিস আক্রমণ। হ্যাঁ, লক্ষণগুলো সবার ক্ষেত্রেই সেম। ওই যে আমার যেমন রাত্রে বেলা বেশি চুলকানি হবে, আমার ঠিক হয়ে গেল। আমার যদি আমার আব্বু আম্মু কারো থাকে, ওনাদেরও রাতের বেলায় প্রচুর চুলকানি হবে। এরপর হচ্ছে গায়ে লাল লাল রেড র্যাশ থাকবে, আর কি লাল লাল র্যাশ থাকবে। বা হচ্ছে পোকা হেঁটে পরজীবী হেঁটে যাওয়ার লাইন গুলো থাকতে পারে। সবার ক্ষেত্রে সেম লক্ষণ দেখাইতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ নজির আহমেদ নোবেল ভাইকে, খুব গুরুত্ব সহকারে স্কেবিস সম্পর্কে আমাদের কিছু তথ্য দেওয়ার জন্য। আমি আশা করি আমাদের স্কেবিসের আর বেশি কোনো প্রশ্ন নেই। তারপর আমার কিছু বিষয় রয়েছে, এগুলোকে আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছি, আর খুঁটিনাটি কিছু বিষয়। আমি চলে যাচ্ছি একটু আমাদের আজকের অনুষ্ঠান হলো আলোচক মাহতাব আরাফের কাছে একটি প্রশ্ন নিয়ে। স্কেবিসের কারণে মানুষের দেহে যে ত্বক রয়েছে সেই ত্বকের কোনো সমস্যা হতে পারে কিনা, অথবা ত্বকে ক্ষত হলে কি করা উচিত, যদি একটু আমাদেরকে বলতেন মাহতাব আরাফ। জি, প্রথমত স্কেবিস যে একটা মানে আলটিমেট পর্যায়ে যে সময় যায়, ওই সময় আপনার ত্বকে যে যে তারা যে সুড়ঙ্গ গর্ত করে আপনার ত্বকের ভিতরে যাবে, ওই তো লাইনটা প্রকাশ হয় প্রথমত, এবং ত্বকে ক্ষত হইতে পারে। যখন স্কেবিস সংখ্যা, এই যে মাইসগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে, তখন আপনার ক্ষতটাও দেখা যাবে, এবং ক্ষতটা কিন্তু এটা থেকে আরো ইনফেকশন হইতে পারে। তো সুতরাং তখন আপনার ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। তো উনি হয় আপনাকে অ্যান্টিসেপটিক দিবে, অথবা যদি বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে আর কি। তাহলেই ক্ষত থেকে বাঁচা সম্ভব। কেমনে ক্ষত হবে? আচ্ছা, এই ক্ষত থেকে স্কেবিসের বাহিরে আরো ভয়াবহ কোনো রোগ হতে পারে কিনা, অথবা সংক্রমণ বৃদ্ধি হতে পারে কিনা, কোনো রোগে আক্রমণ বাড়তে পারে কিনা, যদি একটু আমাদেরকে বলতেন। জি, মানে স্কেবিসটা থেকে মূলত তো প্রথমত তো মানে ডেঞ্জারটাই হলো আপনার থেকে আপনার চারপাশে মানুষের হইতে পারে। আর নিজের ক্ষেত্রে অতিরিক্ত স্কেবিস মানে যে আলটিমেট পর্যায়ে চলে যায়, ওই সময় এটা কিডনির ক্ষেত্রে কিছু কিছু খারাপ এফেক্ট ফেলতে পারে। আচ্ছা, তাহলে আপনি আমাদেরকে এটা আমাদেরকে বুঝাচ্ছেন যে স্কেবিস থেকেও এর চেয়ে আরো ভয়াবহ ভয়ঙ্কর রোগে রূপান্তর হতে পারে। কারো কারো জি, ক্ষেত্রে স্কেবিসের ক্ষত বিক্ষত হওয়ার কারণে, বৃদ্ধি হওয়ার কারণে, অসচেতনতার কারণে এই রোগ থেকে কিডনির প্রবলেম আসতে পারে। আপনি আমাদেরকে এটা বলতে জি, যাচ্ছেন। জি, অসংখ্য জি, ধন্যবাদ। এটি আসলে এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি একটি রোগ থেকে কিন্তু আরেকটি রোগ বৃদ্ধি হয়। জ্বর থেকে হয়ে যায় আপনার টাইফয়েড জ্বর, সাধারণ জ্বর থেকেও কিন্তু টাইফয়েড জ্বর হয়ে যায়। একটি একটি সমস্যা থেকে আরেকটি সমস্যা বৃদ্ধি হয়, এটাই স্বাভাবিক। আমাদের উচিত যখন, যে সময়, যে অবস্থায়, যেই প্রবলেম হোক না কেন, সেটা সচেতনতার মাধ্যমে এটাকে মোকাবিলা এবং অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সহযোগিতা নিয়ে পরামর্শের মাধ্যমে এই সমস্যাগুলো কিভাবে মুক্ত হওয়া যায় এই বিষয়গুলো আমাদের জানা উচিত। আসলে আমাদের অবহেলায় আজ আমরা বিপজ্জনক পথে আছি। যদি আমরা একটু সচেতনতা অবলম্বন করি, আমাদের উপার্জনের অর্জিত অর্থ হসপিটালের ধারে ধারে খরচ হতো না, যদি আমরা সচেতন থাকি। অসংখ্য ধন্যবাদ মাহতাব আরাফ ভাইকে, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর দিয়েছেন। আমি চলে যাচ্ছি আমাদের নজির আহমেদ নোবেল ভাইয়ের কাছে একটি প্রশ্ন নিয়ে, আরো একটি প্রশ্ন নিয়ে। আমরা জানি বর্তমান আমাদের যে বাংলাদেশে পানির কারণেও শরীর চুলকায়, বৃদ্ধি গরমের তাপ হলো শরীর চুলকায়। এই যে শরীর চুলকানো একটি আলামত বা একটি লক্ষণ স্কেবিসের। তো আমরা এই যে বিষয়টা, অনেকের কিন্তু রাতে ঘুমাতে গেলে আপনার শরীর চুলকায়, অনেকের দিনে চুলকুলে কাজ করা আশা থেকে চুলকায়। আমি আপনাকে যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, একটা মানুষ কি অবস্থায় শরীর চুলকালে মনে হতে পারে আসলে এটা স্কেবিস হতে পারে। কারণ
অনেক মানুষ তো আপনার পুকুর থেকে গোসল করে আসলো তো চুল চুলকায়, অ্যালার্জি যাদের একটু বেশি, অতিরিক্ত বেশি। তো এই ক্ষেত্রে দিনে অথবা রাতে কখন চুলকানোটা স্কেবিসের মধ্যে আক্রমণ বা লক্ষণ বোঝা যায়, যদি একটু আমাদেরকে বলতেন। জি, নজির আহমেদ ভাই। স্কেবিসের চুলকানোটা 24 ঘন্টায় থাকবে। ধরুন হচ্ছে আমার সকালেও চুলকাবে, দুপুরেও চুলকাবে, রাতেও চুলকাবে। এখানে আমাদের পেশেন্ট পার্টি কি কি ভুল করে, ওনারা হচ্ছে আপনি যেটা বললেন রাশেদ ভাই, পেশেন্ট পার্টি মনে করে হ্যাঁ আমার এমনি চুলকেছে, আমি গোসল করে আসছি এই জন্য চুলকাইতেছে, বা হচ্ছে এমনি অন্য কোনো কারণে আমার অ্যালার্জি আছে এই জন্য চুলকাইতেছে। তো আমরা এই জিনিসটা কেয়ার করি না। তো দেখা যাচ্ছে রাতের বেলা প্রচুর পরিমাণ চুলকানি হইতেছে। রাতের বেলা স্কিমিং চুলকানিটা আপনার সারা দিনে থাকবে, কিন্তু রাতের বেলা অতিরিক্ত হবে। আপনি ধরেন আপনি শুইছেন, আপনার চুলকানো শুরু হবে, আপনার ঘুমিয়ে আসবে না, কিছুই ভালো লাগবে না, এরকম চুলকাবে, প্রচুর চুলকাবে, মানে আপনি নিজেই বুঝবেন যে এই চুলকানি সহ্য করার মতো না। একটা চুলকানি হচ্ছে কি, আমি গোসল করে আসছি, একটু শরীর চুলকাইছে দেন চলে গেছে, কিন্তু স্কিবি যখন রাতে চুলকাবে তখন আপনার অসহনীয় মাত্রায়, সহ্য করার মতো না। দ্বিতীয় হচ্ছে আপনার যে চুলকাইলেও দেন হচ্ছে আপনার র্যাশ র্যাশ থাকবে, লাল লাল দাগ থাকবে শরীরের ভিতরে, লাল লাল ফুসকুড়ি আর কি যেটাকে বলে, এটা হইতে পারে। তৃতীয় হচ্ছে আপনার আহ এসকেবিসের কারণে আপনি যে পরজীবী, এটা তো চলাফেরা করে, তো ওই জন্য হচ্ছে এটা যে জায়গায় যদি চলবে আপনার স্কিন হচ্ছে দাগ দেখা যাবে, যে হ্যাঁ এখানে এখানে দাগ আছে। এগুলো হচ্ছে মোটামুটি, এগুলো দেখে বুঝবেন যে হ্যাঁ আমার স্কেবিস হয়েছে। আপনার এই তিনটে জিনিস মাস্ট বি খেয়াল রাখতে হবে। তবে রাতে বিশেষ করে চুলকানি বাড়বে, এই জিনিসটা আপনার বারবার বলতেছি, যে মাথায় রাখতে হবে যে আমার রাতে প্রচুর পরিমাণ চুলকেছে, দিনে এমন চুলকাইলো কিন্তু রাতে সবচেয়ে বেশি চুলকেছে। এটাই হচ্ছে স্কেবিসের মেইনলি আর কি। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা যে বিষয়টি বুঝতে পেরেছি নজির আহমেদ নোবেল ভাইয়ের কাছ থেকে, সাধারণত আমরা দিনে কাজ করি, যে কাজের ওভারঅল কাজ করার কারণে, শরীর ঘামানোর কারণে শরীর চুলকায়। বিশেষ করে যখন আমরা রাতে ঘুমাতে যাই তখন কিন্তু আমরা কাজ করি না, তখন চুলকানিটা কিন্তু একটি একটি বিশেষ লক্ষণ, তখন আমরা খেয়াল করতে হবে। হয়তোবা দিনে আপনার যে কাজ কাজ করার কারণে শরীর একটু বেশি ঘামানোর কারণে চুলকাচ্ছে, এটা আপনি অসচেতনতা নিচ্ছেন। কিন্তু বিশেষ করে যখন আপনি অবসর রিল্যাক্সে রয়েছে, এই চুলকানিটা হতে পারে আপনার জীবনে একটি ভয়াবহ রোগ। অতএব যদি আমরা একটু সচেতন হই, আপনি যেখানে ঘুমাচ্ছেন সেটাকে যদি পরিষ্কার রাখা হয় এবং সুন্দর পরিবেশে যদি আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন, আশা করি আপনি এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আমরা সর্বশেষ একটি প্রশ্ন রাখবো। যদিও আমাদের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে সোচ্চার হওয়া উচিত এবং জানা উচিত, আমাদের আজকের অনুষ্ঠানে যারা অতিথি উপস্থিত রয়েছেন তারা কিন্তু আমাদেরকে বিষয়টা সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমি সর্বশেষ মাহতাব আরাফের কাছে একটি প্রশ্নের মাধ্যমে আজকে অনুষ্ঠান পরিসমাপ্তি করতে চাচ্ছি। সেটি হচ্ছে, স্কেবিস প্রতিরোধের আমাদের করণীয় কি, এবং যারা এই সংক্রমণে এখন পর্যন্ত ভোগান্তি নয় বা এই রোগে নিজেকে আক্রমণ হয় নাই, এখন তার ক্ষেত্রে এই সমস্যা থেকে আমাদের বাঁচার এবং প্রতিরোধ করার আমাদের উপায়টা কি, যদি একটু আমাদেরকে সংক্ষেপে বলতেন মাহতাব আরাম। এর প্রতিরোধের মানে আপনি প্রধান বলেন বা প্রথম বলেন, একটাই উপায় হলো পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতার উপরে স্ক্যাবিস প্রতিরোধের কোনো কথা নাই। কারণ আপনি ধরেন এক রুমে, আপনারা হোস্টেলে দেখেন আমরা এক রুমে কয়জন থাকি, সবাই একসাথে মিলেমিশে থাকে, একজনের তোয়ালে আরেকজন ব্যবহার করে, একজনের কাপড় আরেকজন ব্যবহার করি, তো সহজে এরকম হইতে পারে। তো আবার আরেকটা জিনিস দেখা যায় যে আমরা যেখানে মানে এই যে বেশি পানি জমে বা ময়লা আবর্জনা জমে, ওইখানে এসব পরজীবী গুলা বেশি জন্মায়। তো ওইসব ময়লা আবর্জনা বা পানি এসব জায়গায় যদি আমরা দূর থাকতে পারি এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে এসব থেকে বাঁচা সহজেই সম্ভব। মানে সচেতনতাই মেইন আপনার। জি, অসংখ্য ধন্যবাদ মাহতাব আরাফ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। আমি সর্বশেষ আমাদের নজির আহমেদ নোবেল ভাইয়ের কাছে
ভাই যে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে এসেছেন এবং এই সচেতনতামূলক একটি লাইভে বাইকদেরকে আমি পেয়েছি, তো সব মিলিয়ে আমাদের সকলের প্রতি আপনার কি বার্তা রয়েছে? শুধু স্কেবিস নয়, আমরা জানি অসচেতনতার অভাবে আমরা অনেক রোগেই কিন্তু আমরা সংক্রমণের শিকার। আমাদের আজকে যারা অডিয়েন্স রয়েছেন এবং যারা এখন দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি আপনার সর্বশেষ যদি একটি বার্তা আমাদেরকে দিতেন প্রিয় ভাই। প্রথমে হচ্ছে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি RRTV নিউজ বাংলাকে, যারা হচ্ছে মানুষের কথা চিন্তা করে হচ্ছে আজকে আমাদেরকে হচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য, যাতে মানুষ সচেতন হইতে পারে। কারণ সচেতনতাই হচ্ছে অনেকগুলো রোগের হচ্ছে মেইন ফ্যাক্টর। আমি মনে করি হচ্ছে আপনি যদি সচেতন থাকেন, আপনার শরীরের 50% রোগী হচ্ছে ভালো থাকার কথা। আপনি যেমন আমরা ডায়াবেটিসের কথা বলি, আপনি ডায়াবেটিসও সচেতন থাকতে হবে, খাওয়া কন্ট্রোল রাখতে হবে। ঠিক আমরা হচ্ছে যে আমাদের যে ডার্মাটোলজি ডাক্তারদের একটা ডিপার্টমেন্ট ডার্মা, তো ওই ডিপার্টমেন্টের মেন বেশিরভাগই ডার্মা মানে হচ্ছে আমাদের স্কিনের জিনিসগুলো হচ্ছে ম্যাক্সিমামই সচেতনতার জিনিস। আমি যদি সচেতন থাকি তাহলে আমার ডার্মাটোলজিস্ট দেখাইতে হবে না। তো এই জন্য হচ্ছে আমি শুধু স্কেবিস নিয়ে বলতেছি না, আমাদের জীবনে সচেতন হওয়া দরকার যে আমরা সচেতনভাবে লাইফ লিড করবো, খাওয়ার সময় খাবো, এরপর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, আমরা প্রত্যহ হচ্ছে গোসল করবো, এরপর হচ্ছে নখ পরিষ্কার রাখবো, এরপর হচ্ছে আমরা আমাদের একটা ছেলেদের বদ অভ্যাস হচ্ছে আমরা সোপ ইউজ করি না, গোসল করি বাট সোপ ইউজ করি না। বাট সোপ ইউজ করা সবচেয়ে ম্যান্ডেটরি, কারণ আপনার চামড়াতে আপনি সারাদিন থাকেন বাইরে, আবার চামড়াতে নানান রকম জীবাণু থাকতে পারে। তো এই জীবাণুগুলো মারার জন্য আপনার সাবান ইউজ করা ম্যান্ডেটরি। আপনি এই জন্য সাবান ইউজ করা, এরপর চুলে শ্যাম্পু ইউজ করা, এরপর বাইরে থেকে এসে হাত ধোয়া, খাওয়ার আগে ভালো করে হাত ধোয়া, এরপর ওয়াশরুম যখন আমরা করবো দেন হচ্ছে সাবান দিয়ে আমরা 20 সেকেন্ড ধরে হাত ধোবো। এই জিনিসগুলা আমাদের বেসিক জিনিস। এরপর হচ্ছে আপনার এই জিনিসগুলো আমরা মানি না, আমরা মনে করি কি এই জিনিসগুলো না করলে কি হবে। আসলে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকেই আমার বড় রোগের সৃষ্টি। আপনি পরিষ্কার থাকতেছেন না, আপনার স্কেবিস হবে, আপনার টিনি হবে, মানে সোজা বাংলায় বলে দাঁত হবে, এবার অনেক রোগ হবে, যেগুলোর জন্য আপনার হাজার হাজার টাকা খরচ হবে, শুধু আপনি অবহেলা করতেছেন। অতএব আমরা কোনো যে নর্মাল যে পরিষ্কার পরিচ্ছন্নতা যে জিনিসগুলো আছে আমরা ওইগুলা হচ্ছে মেনটেন করার চেষ্টা করব। হয়তো একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে আমরা যখন স্বাস্থ্য সচেতন লাইফ লিড করব, আমরা তখন হচ্ছে ডাক্তারের হাসপাতালে কম যাওয়া লাগবে এবং আমি নিজেও সুস্থ থাকবো। আমাদের সুস্থ থাকাটা অনেক বড় জরুরি। আশা করি সবাই হচ্ছে স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করবেন। জি, অসংখ্য ধন্যবাদ জনাব নজির আহমেদ নোবেল ভাইকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি চলে যাচ্ছি সর্বশেষ আমাদের আজকে অনুষ্ঠানের আলোচক, কুমিল্লা মেডিকেল কলেজের মেধাবী স্টুডেন্ট, আমাদের সহযোদ্ধা যারা মোহাম্মদ মাহতাব আরাফের ভাইয়ের কাছে। আজকে অনুষ্ঠানে এসে আপনার কাছে কেমন লাগছে এবং যারা দেখছে, যারা পরবর্তীতে দেখবে, তাদেরকে উদ্দেশ্য করে যদি আপনার একটি বার্তা সমাজে উপস্থাপন করতেন, আশা করি এই বার্তাই হতে পারে একটা মানুষের সচেতনতার মাধ্যম। প্রিয় ভাই। জি, প্রিয় মাহতাব ভাই। মাহতাব ভাইকে আমাদের শুনতে পাচ্ছেন? মাহতাব ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? প্রবাবলি ভাই কারেন্ট চলে গেছে। হতে পারে। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান প্রায় শেষ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা প্রতিদিনের মতো প্রতিনিয়ত আপনারা আমাদের RRTV নিউজ বাংলার পরিবারের সাথে আছেন এবং থাকবেন। তার প্রতি আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং বিশেষ করে আজকে অনুষ্ঠানে যাদের এই গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই আজকের প্রোগ্রামটাকে সফল করেছেন, আমি নজির আহমেদ নোবেল ভাই এবং মাহতাব আরাফ ভাইয়ের প্রতি আমাদের RRTV নিউজ বাংলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, সবসময় মতোই চোখ রাখবেন আমার আপনার প্রিয় নিউজ পোর্টাল RRTV নিউজ বাংলা। যদি আমাদের আমরা কথা শেষ বলে ফেলছি, তারপর আমাদের অনুষ্ঠান আজকে এসেছেন, সময় দিয়েছেন, আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার কথা বলার পরও আমি সুযোগ দিতে চাচ্ছি আমাদের আজকে অনুষ্ঠান আলোচক মাহতাব আরাফ ভাইয়ের কাছে। হয়তো টেকনিক্যাল প্রবলেমের কারণে প্রিয় ভাই চলে গিয়েছেন। জি, মাহতাব ভাই কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, আমার কথা শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ ডিরেক্ট রয়েছে। যাই হোক, আপনি আপনার কথা বলুন। জি,
না, আরেকটা কথা বলতে চাই, মানে আমাদের যে এই বড় রোগগুলা হয়, আমাদের রোগগুলো যে এক্সট্রিম পর্যায়ে চলে যায়, ওইটার মানে আমার মতে সবচেয়ে বড় কারণ হলো অবহেলা। কারণ আমরা যদি দেখেন আমাদের ধরেন পেট ব্যথা করতেছে, একটা লোকের ওই দিন দেখলাম অনেক বছর ধরে পেট ব্যথা করতেছে, তো সে ভাবলো যে এটা গ্যাস্ট্রিক প্রবলেম বলে আর দেখাইলো না। কিন্তু পরে যে সময় ডাক্তার চেক আপ করলো 5-10 বছর পরে, দেখা গেল তার পেটে 800 গ্রাম ওজনের একটা পাথর পাওয়া গেছে, কিডনিতে পাথর। তাহলে বুঝেন অবহেলা করার কারণে এই রোগটা কোন পর্যায়ে চলে গেছে। কিন্তু এটা যদি সে প্রথমেই ডাক্তার কাছে যাইতো, তাহলে কি হতো, সে সহজে এটা নির্মূল করতে পারতো না। এই জি জন্যই আমরা দয়া করে আপনারা অবহেলা করবেন না। আরেকটা কথা, মানে আমরা সবাই বাংলা ভাষা বলতে গেলে পণ্ডিতি বেশি করি। যে রোগী হোক নাপা এক্সট্রা, যে রোগী হোক নাপা এক্সট্রা, আপনার হাত ব্যথা নাপা এক্সট্রা, চুলকানি নাপা এক্সট্রা, সব রোগে নাপা এক্সট্রা। কিন্তু এই নাপা জি এক্সট্রা যে আমরা না বলে নেই, এটা যে কিডনির জন্য কত ক্ষতিকর, মানে যারা মেডিকেল সেক্টর আছে তারাই ভালো জানে। তো সুতরাং আপনাদের প্রতি দুইটা পরামর্শ থাকবে, আপনারা কোন রোগগুলো অবহেলা করবেন না, আর এই যে মানে নিজ থেকে কিছু করতে যাবেন না। ডাক্তাররা তো আছে আপনাদের জন্য, ডাক্তার দেখাবেন দয়া করে। ধন্যবাদ। জি জি অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বশেষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছি, সেটা হচ্ছে আমাদের মাহাতা বারা ভাইয়ের কাছে। যদি আমাদের বিষয়টা ছিল না, সচেতনতা যেখানে চলে এসেছে সেখানে সকল সমস্যায় সামনে চলে আসছে। আমাদের আরাফাই কিন্তু আমাদের একটি বিষয় কিন্তু বুঝিয়েছেন। আমরা সাধারণত গ্রাম অঞ্চলে যারা বসবাস করি, কিছু হলেই আমরা নাপা এক্সট্রার কাছে চলে যাই। আমরা জানি 2021 সালে নাপা এক্সট্রার এত পরিমাণে সংকট হয়েছে, তো আমরা কিছু হলেই কিন্তু আমার নাপা এক্সট্রার কাছে চলে যাই। যাই হোক, সমস্যা যা, আমরা সমস্যাটাকে নির্ণয় করে আমরা ওষুধ সেবন করব। আমরা কিছু হলেই নাপা এক্সট্রার সহযোগিতা নেব না। অসংখ্য ধন্যবাদ। আমরা যারা আপনারা আমাদের লাইভটি দেখছেন এতক্ষণ থেকে, এবং যারা আমাদের লাইভে এখন আছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে RRTV নিউজ বাংলার পক্ষ থেকে এবং আমি মোহাম্মদ রাশিদ হোসেনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। বিশেষ করে অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞান যাপন করছি আজকে অনুষ্ঠানে আমাদের যিনি আলোচক, মেডিকেল কলেজের 5ম বর্ষের স্টুডেন্ট নোবেল নজির এবং মেডিকেল কলেজের 1ম বর্ষের স্টুডেন্ট মাহাতা বারা ভাইকে। আপনাদের প্রতি আমি সালাম এবং শ্রদ্ধা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমসাময়িক বিষয় নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।